ওয়েলকাম ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি মোটামুটি আছো, কারণ আমার মুড আপাতত মোটামুটি আছে ভাই। কারণ ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, ওই জন্যে সেই 7টা থেকে হাঁ করে বসে আছি। এইবার ম্যাচ হবে, ম্যাচ আর হইল না। খালি ধোঁয়াই দেখতে পেনো, গোটা গ্রাউন্ড মাই খালি ধোঁয়া। এত কুয়াশা ভাই, যে লাস্টে 9টার সময় এসে বললে যাও, যে যার বাড়ি পানে হাঁটা মারো। 9:30 এসে বললো সব বাড়ি পানে চল যাও ভাই, ম্যাচ আর হবে না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর বুকে লাভ নেই। আজ আমরা কথা বলতে চলেছি এখন আর কি সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংসকে নিয়ে। কেমন করলে এইবারের অকশন, কেমন হতে চলেছে প্লেইং 11, সব কি ঠিকঠাক করলো নাকি কোথাও ভুল করে দিল? একটু তো ভুল করে দিয়েছে ভাই, ডুবিয়ে দিয়েছে ভালো রকমই। কারণ তারা প্রায় 28 কোটি টাকার বাজি ধরেছে। যদি বাজি লেগে যায় তাহলে তো ফাটিয়ে দেবে, বাট যদি না লাগে তাহলে বাবা সেই আবার আগের সিজনের মতনই সেম কেস রিপিট হবে। অবশ্যই এইবার বাপের যুগ থেকে ছেলেদের যুগে চলে এসছে, কারণ সব ইয়াং টিম নিয়ে চলে এসছে। এটাও একটা প্রবলেম। বাপেদের যুগে একটা কি প্রবলেম ছিল ভাই, যে ওরা একটু স্লো ছিল, বাট ওদের এক্সপিরিয়েন্স গাদা ছিল। কিন্তু ছেলেদের যুগে ভাই এদের এক্সপিরিয়েন্স তো কম, কিন্তু এদের শটার দিমাগ, মানে এদের দিমাগ শট ভাই, একটু দিক দরম করে পিটতে লেগে যাবে। তাই আজ সেই নিয়ে আলোচনা করব। কেমন হলো সিএসকে এবারের অকশন, কত রেটিং দেওয়া যাবে, কেমন হতে পারে প্লেইং 11, ধোনিদা খেলবে কি না, খেললেও কি এই সিজনটা লাস্ট, এইবারে কি পারবে সিএসকে টপ 4 কোয়ালিফাই করতে, সেই নিয়ে ছোট করে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি সিএসকে যে পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন চলতো, সেখান থেকে তারা এবার বেরিয়ে চলে এসছে। তারা বলছে না, আর ওই ওল্ড মডেলে গেলে হবে না, আর ওই এই দিক থেকে আলু ঢুকাবো, ওই দিক থেকে সোনা বেরোবে, এরম করলে আর হবে না ভাই। এবার এই দিকে ছোটো আলু ঢুকাবো, ওই দিক থেকে বড় আলু বের করবো, এই মেশিনে আমরা নিয়ে আসবো। ওই মেশিনে আমরা আর পা দিচ্ছি না, কারণ এর আগের বারে আমরা ভালো রকম স্যাঁক খেয়ে গেছি। ওই দীপক হুডা, বিজয় শঙ্কর, ওরা আমাদেরকে ভালো রকম শিক্ষা দিয়ে দিয়েছে। ওই জন্য আর দরকার নেই ভাই। এইবারে তারা হাত তুলে দিয়েছে যে এইবারে যত পেরেছে সব একবারে ইয়াং ছেলেগুলোকে সব ধরে নিয়ে চলে এসেছে। বলছে তোরা খেলবি আর চামড়া তুলবি। আর সেই খেলার পেছনে সিএসকে অনেক কোটি টাকা, মানে আনএক্সপেক্টেড টাকা সিএসকে ঢেলেছে আনক্যাপ প্লেয়ারদের পেছনে, যেটা ভাই কেউ কল্পনা করতে পারেনি যে এত টাকা যাবে সিএসকে ওদের পেছনে নিয়ে। তার পেছনে কিছুটা কাভিয়া দিদিরও হাত আছে, ওনাকেও ক্রেডিট দিতে হবে, কারণ উনি ঠেলে তুলেছে ওপর দিকে, না হলে অত দাম হতো না। যাই হোক, অনেক ভাট বকা হয়ে গেল। এবার চলে আসি মেন জায়গায় বলতে সিএসকে বর্তমানে ব্যাটার স্কোয়াডে হয়েছে 4টে, যার মধ্যে 1 নম্বরে ঋতু অলরেডি আগে থেকেই ছিল, 2 নম্বর হচ্ছে ব্রেভিস, 3 নম্বর মাত্রে, আর 4 নম্বর হচ্ছে সরফরাজ খান, যাকে 75 লাখে কিনেছে এবারে সিএসকে। খুবই খুশি হয়েছে ভাই দেখে, ছেলেটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এই কদিন আগেই অকশনের দিনে মনে হয় না, অকশনের আগের দিনই 15 না 18 বলে 50 মেরেছে। তাই খুব ভালো লেগেছে। পৃথিবী শ আর সরফরাজ খানকে যে আবার নিয়েছে, খুব ভালো লেগেছে সত্যি দেখে। এরপরে যদি চলে আসি উইকেট কিপারের দিকে, তাহলে 1 নম্বরই থাকছে আমাদের 20 বছরের আনক্যাপ প্লেয়ার MS ধোনি। 2 নম্বর হচ্ছে সঞ্জু স্যামসন, যাকে ট্রেড করেছে রাজস্থানের কাছ থেকে। 3 নম্বর হচ্ছে উর্ভিল প্যাটেল, এবং 4 নম্বর হচ্ছে কার্তিক শর্মা, যাকে 14 কোটি 20 লাখ টাকা দিয়ে নিয়ে এসছে সিএসকে। সব থেকে বেশি বলতে পারো, বাস মানে ওই একই ভাই, দুজনে পেয়েছে যেহেতু, তাই সব থেকে বেশি বলা চলে, সব থেকে বেশি টাকা পাওয়া আনক্যাপ প্লেয়ার। এরপরে যদি চলে আসি অলরাউন্ডারের দিকে, তাহলে অলরাউন্ডার তো এদের কাছে আগেই ছিল AK-47 অর্থাৎ আনসুল কাম্বোজ। 2 নম্বর হচ্ছে জেমি ওভারটন, 3 নম্বর হচ্ছে রামাকৃষ্ণ ঘোষ, 4 নম্বর হচ্ছে প্রশান্ত ভীর। 14 কোটি 20 লাখে একেও নিয়ে এসছে, অর্থাৎ প্রশান্ত ভীরকে নিয়ে এসছে, যাকে বলা হচ্ছে যে জাডেজার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট। এবার দেখা যাক, সময় এলেই দেখা যাবে। 5 নম্বর হচ্ছে দুবে, 6 নম্বর হচ্ছে আমান খান, এনাকেও কিনেছে 40 লাখে। 7 নম্বর হচ্ছে ম্যাথিউ শট, যাকে কিনেছে 1.5 লাখে, এবং 8 নম্বর হচ্ছে জ্যাক ফোক্স, যাকে কিনেছে 75 লাখে। এরপরে যদি চলে আসি বোলারের দিকে, বোলার ভাই এদের কাছে অঢের আছে। বোলার নিয়ে এর একটা প্লেইং 11 বানিয়ে দিতে পারবে। যার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের খালিল, 2 নম্বর হচ্ছে নূর, 3 নম্বর মুকেশ চৌধুরী, 4 নম্বরে নেথান এলিস, 5 নম্বর হচ্ছে শ্রেয়াস গোপাল, 6 নম্বর হচ্ছে গুরজাপনীত সিং, 7 নম্বর হচ্ছে আখিল হোসেন, একে কিনেছে 2 কোটিতে। 8 নম্বর হচ্ছে ম্যাট হ্যানরি, এটা একবারে চুমু ডিল লেগেছে আমাকে ভাই, হেভি পছন্দ হয়েছে। আর 9 নম্বর হচ্ছে দীপক চাহারের ভাই রাহুল চাহার, এরা দুজনে এক্সচেঞ্জ করে নিয়েছে। রাহুল চাহার চলে এসেছে সিএসকেতে, আগেতে ছিল এমআই, আর দীপক চাহার আগেতে ছিল সিএসকেতে, সে এখন চলে গেছে এমআই। দু ভাই একদম পুরো ভাই উল্টো হয়ে গেছে, বুঝলে তো। ওকে নিয়ে এসছে 5 কোটি 20 লাখে। বর্তমানে যদি এই অকশনটা বলো যে এই মানে আর কি অকশনের টেবিলে কেমন করেছে, সিএসকে আমি দেবো 10-এ 7 ভাই, মোটামুটি ভালোই করেছে, ভালোই দিয়েছে টাকা। এবার কথা হচ্ছে এরা এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ারকে কিন্তু এবারে টানেনি কো। আর এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ারকে টানেনি মানে এরা এক কথায় বলতে গেলে পাতি বাংলায় জুয়া খেলেছে তারা। মানে যদি এবার লেগে যায় তো ভালো, আর না লেগে গেলেই কেল্লা ফতে হওয়ার চান্সটাই বেশি থাকে। কারণ হঠাৎ করেই যখন কাউকে দিয়ে দেওয়া হয় না অনেক টাকা, আমি বলছি না যে প্লেয়ারগুলো খারাপ, নো ডাউট টপ ক্লাস প্লেয়ার ভাই, টপ ক্লাস, ওদের এমনিতেই রেকর্ড হেভি আছে, কিন্তু আইপিএল জায়গাটা আলাদা। আর তারপর হচ্ছে তোমার এই যে 14 কোটি টাকাটা কম নয় ভাই, মানে 14টা ম্যাচে যদি
খেলে পার ম্যাচ 1 কোটি করে পাবে, পার ম্যাচ 1 কোটিরও বেশি। তাই টাকার চাপ আলাদা রকম চাপ ভাই। দেখলে তো ভেঙ্কি অত সুন্দর পারফরমেন্স দিল, গাদা টাকা দিলে ভেঙ্কি পারফরমেন্স দিতে পারলো না। ঋষভ পান্তকে অত টাকা দেওয়া হলো, ঋষভ পান্ত ভালো পারফরমেন্স দিতে পারলো না। স্বামীকে এর আগের বারে এসআরএইচ দিয়েছিল 10 কোটি, স্বামীদার ভালো যায়নি। নটরাজানকে দিয়েছিল দিল্লি 10 কোটি, সে ইনজার্ড হয়ে গিয়েছিল। তাই টাকার চাপটা আলাদা। সিএসকেও তো দিয়েছিল তোমার ইয়েকে, সামির রিজভিকে দিয়েছিল, এরকমই ও আনক্যাপ প্লেয়ার ছিল, ওকেও গাদা টাকা দিয়েছিল, কিন্তু ভাই ঠিকঠাক হয়নি, ওই মোটামুটি হয়েছিল। তাই আমি আপাতত 10-এ 7 দিচ্ছি। এরপরে যদি চলে আসি প্লেইং 11 কেমন হতে পারে সিএসকের, তা সবার প্রথমেই হচ্ছে ভাই এদের 5 নম্বর অবধি পুরো শর্টেড, আগাগোড়ায় কোনো প্রবলেম ছিল না। 1 নম্বর হচ্ছে মাত্রের সাথে সঞ্জু ওপেনিং, 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, 4 নম্বরে হচ্ছে দুবে এবং 5 নম্বরে হচ্ছে ব্রেভিস। এই 5 অবধি একদম শর্টেড। এখানে ব্যাকআপ হিসেবে থাকছে উর্বিল পাটেল এবং সারফরাজ, এগুলো ব্যাকআপ হিসেবে থাকছে। এরপরেই চলে আসি 6 নম্বরে। 6 নম্বরে আমি আশা করছি আপাতত উইকেট কিপার ব্যাটার কার্তিক শর্মাকে খেলাবেন, যার স্ট্রাইক রেট হচ্ছে বর্তমানে 162, মানে ভালো ফিনিশিং করতে পারবে। 7 নম্বরে হচ্ছে প্রশান্ত ভীর, যাকে নিয়ে এসছে জাডেজার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে, যে বোলারও ভালো ভাই, স্পিন বোলিং করে, 6.45-এর ইকোনমি, এখন অবধি 9টা ইনিংয়ে বোলিং করেছে, 12টা উইকেট নিয়েছে। স্ট্রাইক রেটও ভালো, 167 স্ট্রাইক রেট, মানে 7 অবধি এদের ভালোই হলো, মোটামুটি শর্টেড হলো। 8 নম্বরে ধোনিদার একটু চাপটা কমলো, যাই হোক আগে ব্যাটিং করতে হবে না। 9 নম্বরে আপাতত নেথান এলিশ, 10 নম্বরে ম্যাট হেনরি, 11 নম্বরে নূর, এবং তোমার হিসেবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রেখেছি খালিল, আনসুল আর রাহুল চাহার, এদের মধ্যে একজনকে নেবে, যতটা সম্ভব খালিলকেই খেলাবে। তাহলে এদের যদি দেখো তুমি 8 অবধি ব্যাটিং থাকছে, 8 অবধি ব্যাটিং ফুল শর্টেড ভাই, ঠিক আছে। তোমার স্পিনারের দিক থেকে দেখতে গেলে নূর আর প্রশান্ত ভীর দুটো স্পিনার হচ্ছে। প্রশান্ত ভীরের প্রতি একটু চাপটা বেড়ে যাচ্ছে, কারণ তাকে তাহলে 4 ওভার পুরোপুরি করতে হবে। আর পেসের দিকে দেখতে গেলে তোমার নেথান, ম্যাট হেনরি আর এইদিকে খালিল, মানে পেসে তো একদম ফুল থাকছে। আর তাছাড়াও ব্যাকআপ দেওয়ার জন্য তোমার এইদিকে দুবে আছে, অবভিয়াসলি দুবে মোটামুটি ব্যাকআপ দিতে পারবে, পেসে কোনো প্রবলেম হবে না, 3টে পেসার প্রপার থাকবে। আর তার সাথে ব্যাকআপ দেওয়ার জন্য দুবে থাকছে, দুবে ভালো বল করছে, এখন দুবেকে বল করানো উচিত। ঋতুরাজ গায়কোয়াড় অবশ্যই বল করাবে দুবেকে দিয়ে। স্পিনটা একটু কম লাগছে, চাপ হয়ে যাচ্ছে, কারণ নূর তো অবভিয়াসলি 4 ওভার ঠিক করে দেবে। এবার প্রশান্ত কি করবে এটাই একটু দেখার বিষয় আছে। আর এছাড়াও আমি আরেকটা প্লেইং 11 বানিয়েছি, দেখো সেটা কেমন লাগছে। এখানেও 5 অবধি শর্টেড। 1 নম্বর হচ্ছে মাত্রে, 2-এ সঞ্জু, 3-এ ঋতু, 4-এ দুবে, 5-এ ব্রেভিস, এখানে অবধি শর্টেড। 6 নম্বর হচ্ছে প্রশান্ত ভীর, প্রশান্ত খেলবি ভাই, এই টিম থেকে বাইরে যাচ্ছে না, কারণ স্পিনার অবশ্যই লাগবে, স্পিনার অলরাউন্ডার। 7 নম্বরে হয় থালা আর না হলে কার্তিক, এখানে আমি কার্তিককে আপাতত সাইড করে দিচ্ছি। শোনা যাচ্ছিল যে থালা সব ম্যাচ খেলতে পারবে না গো, তাই থালা যেদিন খেলবে না সেদিন কার্তিককে ঢুকিয়ে দেওয়া হবে, না হলে এমনি থালা 7 নম্বরে, থালার জন্য আবার চাপ বেড়ে গেল। 8 নম্বর হচ্ছে জেমি ওভারটনকে দিয়েছে 8 নম্বরে। 9 নম্বর হচ্ছে নেথান এলিস, 10 নম্বরে নূর আহমদ এবং 11 নম্বরে খালিল আহমদ। এখানেও যদি তুমি বোলিং দেখো তাহলে নূর, প্রশান্ত ভীর দুটো হয়ে যাচ্ছে স্পিনার। আর পেসের দিকে দেখতে গেলে তোমার জেমি ওভারটন, নেথান এলিস আর তারপর হচ্ছে খালিল, 3 ওভার, মানে 3টে পেসারের হয়ে গেল ভাই, 3টে পেসার শর্টেড। আর তাছাড়াও এখানে ব্যাকআপ দেওয়ার জন্য দুবে থাকছে। এবার স্পিনার হিসেবে তোমরা রাহুল চাহারকেও ঢোকাতে পারো অথবা কাম্বোজকেও ঢোকাতে পারো, যাকে খুশি ঢোকানো যেতে পারে। এবার তোমাদের দুটো প্লেইং 11-এর মধ্যে কোনটা পছন্দ হলো অবশ্যই জানাবে। আমাকে তো আপাতত 1 নম্বরটাই ভালো লাগছে, বোলিং মোটামুটি শর্টই লাগছে। তবে হ্যাঁ, প্রশান্ত ভীর আর দুবেকে দিয়ে মোটামুটি 4 ওভার প্রত্যেকটা ম্যাচে তাহলে বের করাতে হবে। যদি প্রথম প্লেইং 11 যেটা বললাম সেই অনুযায়ী যাই, তাহলে প্রশান্ত ভীরকে আর দুবেকে দিয়ে প্রত্যেক ম্যাচে 4 ওভার কভার করতে হবে। এটা একটু চাপের ব্যাপার, যদিও বোলারগুলো টপ ক্লাস বোলার, ওরা পারবে পারফরমেন্স দিতে, কিন্তু এবার 14টা ম্যাচ তো এটা একটু দেখতে হবে। বাকি আমি প্লেইং 11-কে দিচ্ছি ভাই 10-এর মধ্যে 8, আমাকে ভালোই লাগছে। এবার তোমরা বলবে দাদা 2 নম্বর কেটে নিলে কেন? 2 নম্বর কেটে নেওয়ার অনেক ব্যাপার আছে ভাই। তার 1 নম্বর হচ্ছে ভাই এক্সপিরিয়েন্স কম। এদের যে একটা নিচের দিকে মানে আর কি ভালো কারেবিয়ান পাওয়ার হিটার বলা অলরাউন্ডার, সেটা এদের কাছে নেই ভাই। ওই একটাই আমি কি বলছি, টাকার চাপ, বিশাল চাপ ভাই। এই যে কার্তিক আছে, প্রশান্ত আছে, ধোনিদা আছে, এরা হচ্ছে ফিনিশিং আমি দেখতে পাচ্ছি এদেরকে আপাতত। তাই এইরা যদি ফ্লপ হয়ে যায় তাহলে সিএসকে আবার সেই একই রিপিট হয়ে যাবে, একবারে যাচ্ছে তাই হয়ে যাবে, ক্যাচরা হয়ে যাবে। প্রথমের দিকে ভালো মার হবে, দ্বিতীয় দিকে এসে ভাই আর ফিনিশিংটা ভালো হবে না। আর এরা যেহেতু ইয়াং প্লেয়ার ভাই, ইয়াং প্লেয়ারদের কাছে এক্সপিরিয়েন্সটা কম, তাই এক্সপিরিয়েন্স কম ভাই, আর এখানেই চাপটা হয়ে যাবে। রাজস্থান রয়্যালসের কাছে আমরা আগের বারে দেখেছি যে ভাই পারেনি, ওরা এক্সপিরিয়েন্স কম ছিল ডিজের কাছে, ওই জন্য ডিজে পারেনি কো। এটাই হচ্ছে কথা, টাকা তো দিয়ে দিয়েছে অত টাকা, এবার পারফরমেন্স না দিতে পারলি না, সিএসকে একবারে ভাই নাকুনি চুবুনি হয়ে যাবে। তাই আমার মতে এদের একটা নিচের দিকে যদি অলরাউন্ডার থাকতো পাওয়ার হিটারওয়ালা, যেটা এদের আন্দ্রে রাসেল এলে একদম ফিট হয়ে যেত। ওইটাই তো বলেছিলাম আমি প্রথমে, যে আন্দ্রে রাসেল চলে যেয়ে এতে একদম জবা খিচুড়ি হয়ে গেল। যদি রাসেল চলে আসতো না, এবারে সলিড হয়ে যেত, সলিড। ওই জন্যই তো গ্রিনের পেছনে এরা এত ছুটেছিল, গ্রিনের দামটা সাদে বাড়লো, সিএসকে পেছনে ছুটেছিল। তাই সিএসকে আর তোমার হচ্ছে কি বলে কেকেআর, এদের সব থেকে বেশি দরকার ছিল গ্রিনের, বুঝলে। এবার বাকি টিমেরও দরকার ছিল, বাট এদের সব থেকে বেশি দরকার ছিল। যাই হোক, ঠিক আছে, কিছু করার নাই, সব থেকে বেশি টাকা আপাতত এই
দুটো আনক্যাপকেই দিয়েছে। এরা যদি দাঁড়িয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, দাঁড়াতে না পারলেই বাবা মুশকিল হয়ে যাবে। কিন্তু আবার মনে হয় যতটা সম্ভব এবারে ধোনিদা রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে, দেখা যাক কী হয়। তা আপাতত এটাই ছিল সিএসকে নিয়ে ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো ভয় খাওয়ার কিছু নেই, টিম শর্টেড আছে, সব ঠিকঠাক আছে। ওই 4 ওভার যদি প্রশান্ত ভীর আর দুবে বের করে দিতে পারে তাহলে প্লেইং 11 একদম শর্টেড আছে, খুব সুন্দর হবে। এবার যদি ওরা দুজন তোমাদেরকে ঝুলিয়ে দেয় তাহলেই কিন্তু বাবা কেল্লা ফতে। আজকের জন্য এতটাই, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এর পরের ভিডিওতে কোন টিমকে নিয়ে আলোচনা দেখতে যাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।